আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দিল্লিতে থাকা ভিসা সেন্টারগুলো ঢাকা কিংবা অন্য প্রতিবেশী দেশে স্থানান্তরে প্রধান উপদেষ্টার আহ্বান। ইউভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক। বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী বললেন ভারতীয় পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ নয় বলে ঢাকার মন্তব্য। আগরতলায় হামলার প্রতিবাদে ১১ ডিসেম্বর আখাউড়া অভিমুখে লং মার্চের ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে বিএনপির দাবি। চলমান সংকটের মধ্যেই বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ালো সরকার। নতুন দাম কার্যকর সোমবার থেকেই। এবং বেগম রোকেয়ার কল্পনা শক্তি অবাক করার মতো বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের মাঝে নারীদের সাফল্য গাথা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে গাজীপুরে গজারি বনে অসুস্থ বাবাকে ফেলে যাওয়ার ৩ দিন পর পুলিশের উদ্ধারের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। দিল্লিতে থাকা ইউভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ করেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দুপুরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা কূটনীতিকদের বলেন, সম্মিলিত এই উপস্থিতি প্রমাণ করে ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশের সঙ্গেই আছে। আপনারা যে এখানে একত্রিত হয়েছেন এটি সত্যি প্রশংসনীয়। এটি বাংলাদেশের প্রতি আপনাদের রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, নৈতিক সমর্থন এবং অন্যান্য সহায়তার প্রতিফলন। দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি স্মরণ করিয়ে দেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ যে নির্বাচন, সেটিও তুলে ধরতে ভুলেননি সরকার প্রধান। মাত্র ৪ মাস আগে আমরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। তখন বহু শিক্ষার্থী নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। এই ঘটনা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এর মাধ্যমে আগের সরকারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়। পরে সেই সরকারের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যান। শিক্ষার্থী ও সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যারা নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনা করবে। নির্বাচনের প্রক্রিয়া চলছে। ইইউর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও ভারতীয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা নিয়ে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটাবে। সেক্ষেত্রে আমাদের কিছু বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান মার্কেটে প্রাপ্তির ব্যাপারে আমরা আমাদের কথাগুলো বলেছি। আমরা জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেছি। আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেছি। তারা আমাদেরকে মানবাধিকারের বিষয়ে জানতে চেয়েছেন। নির্বাচন নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে।
এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে। আমরা ভারতীয় সচিবের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়নের 19টি দেশের কূটনীতিকরা প্রধান উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশের প্রতি সবসময়ই তাদের সমর্থন অব্যাহত থাকবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না সরকার। ভারতের সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার করছে ভারতের মিডিয়া। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ উল্লেখ করে এ নিয়ে হস্তক্ষেপ না করার আহ্বানও জানান সচিব। ভারতের সচিব বলেছেন, বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চান তারা। পান্থ রহমানের রিপোর্ট। 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এবং তার জেরে ভারতে বাংলাদেশের 2 মিশনে হামলার ঘটনা ঘটে। তাতে কিছুটা হলেও তৈরি হয়েছে টানাপোড়েন। সরকার পরিবর্তনের পর ঢাকায় ভারতের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রথম এই সফরে আলোচনা হয়েছে নিত্যপণ্য সরবরাহ থেকে শুরু করে ভিসা, নদীর পানি বণ্টন থেকে রাজনৈতিক ইস্যু নিয়ে। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত শঙ্কা জানালেও ঢাকা মনে করে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ। And I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. 2 সচিবের আলোচনায় গুরুত্ব পায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টিও। ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে her presence does not have any bearing on our relations. সচিব পর্যায়ের নিয়মিত এই আলোচনায় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার তাগিদ দেওয়া হয়। আনুষ্ঠানিক বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সফররত সচিব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে সত্যিকারের জনপ্রতিনিধি পাওয়া যাবে। রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচন প্রক্রিয়া সংস্কার শেষ করতে বেশি সময় লাগবে না। তারা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় সব ধরনের সংস্কার শেষে দ্রুতই নির্বাচন দেওয়া সম্ভব। বুধবার ঢাকা টু আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। রাহুল রায় রিপোর্ট। গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। বিভিন্ন সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রস্তাবনা ঠিক করতে বিএনপির সিনিয়র নেতাদের দায়িত্ব দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত নির্বাচন প্রক্রিয়া সংস্কারে প্রস্তাবনাগুলো জানাতেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেছি। নির্বাচন কমিশনের একটা সচিবালয় করা, তাদের কিছু ক্ষমতা দেওয়া ইত্যাদি, এবং অন্য আইনগুলি প্রচলিত আইনের মধ্যেই আছে আর কি। কিছু প্রস্তাব আছে ডেভেলপ করার জন্য, কাজে এটার জন্য অধিক সময়ের প্রশ্ন নাই। যে কাজগুলো এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, নির্বাচনের সময় আইনি বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে বিএনপি। তবে দলটির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সদিচ্ছাই মুখ্য বিষয়। এই সরকারের তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের যারা থাকবেন তাদের যখন নির্বাচনী ফলাফলে কোনো ইন্টারেস্ট থাকবে না, এটি কিন্তু মুমকিন।
তখনই কিন্তু তারা এই নির্বাচনের ফলাফলটাকে প্রভাবিত করার ব্যাপারে ইন্টারেস্টেড হবে না। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট বিহাইন্ড কেয়ারটেকার গভর্নমেন্ট। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার ঢাকা টু আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ দেশ স্বাধীন করেছে অন্য দেশের তাবেদারি করার জন্য নয়। যুক্তরাজ্যের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন, ক্যামেরায় ছিলেন সোরমান মিয়া। দেশ স্বাধীন করেছে অন্য দেশের তাবেদারি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এবং আমরা যে ৭৯ সালে স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। প্রশ্ন উঠতে পারে। বিএনপি মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। এমনকি কিছু আইনি জটিলতা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি। যৌক্তিক সময় ব্যবসা আমরা ইচ্ছে করেই যৌক্তিক কথাটা বলছি, কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনূসের এবং ওনাকেই বলতে হবে যে উনি কবে ইলেকশন করতে চান। সবাই জানেন যে তার কতগুলো লিগাল ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে, কাজ শেষের দেশে চলে যাবেন। লন্ডনের স্থানীয় ব্যাংকটিং হলে মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময় সভায় যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক এম কয়সার আহমদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। চলমান সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন ঘোষিত দাম আজ থেকেই কার্যকর হলো। সাদি মাহমুদের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই বাজারে ভোজ্য তেল মিলছে না। ২-১ দোকানে পাওয়া গেলেও তাতে ভোক্তাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। এমন অবস্থায় ভোজ্য তেলের দাম নির্ধারণে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক। প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৬৭ থেকে বাড়িয়ে ১৭৫ এবং খোলা সয়াবিন ১৪৯ থেকে ১৫৭ টাকা করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে তেল বিক্রি এবং বাজারে ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় যারা ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন, ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত। সো ওনাদের হয়তো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে। সো এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে বিলম্ব ঘটিয়েছেন। এই বিলম্বজনিত কারণে বাজারে সরবরাহের কিছু ঘাটতি ছিল। আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণ নেই। নিত্যপণ্যের দাম প্রসঙ্গে তিনি বলেন, আলু আর তেল ছাড়া সব পণ্যের দাম কমে আসছে। বাজারে সুনির্দিষ্টভাবে তেলের যে সরবরাহ ঘাটতি ছিল এবং আলুর একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা বাজারে শীতকালীন শাকসবজি প্রাকৃতিক কারণে আমরা দেখছি যে আল্লাহর রহমতে দাম আস্তে আস্তে নেমে আসছে এবং আমরা আশা করি আরো কমবে সামনে। এছাড়া বাজারে বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল ৮৬০ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচিত সরকারের চেয়েও বর্তমান অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট বেশি বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তার বক্তব্যকে সমর্থন করে নির্বাচন কমিশন সংস্কার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোনয়ন বাণিজ্য বন্ধ করা। নাগরিক সম্মেলনের সমাপনী দিনে আয়োজকদের পক্ষে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের সক্রিয়ভাবে কাজ করতে পারা না পারার অনেক কিছু নির্ভর করে আমলাদের ওপর। রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত দুদিনের সম্মেলন। সমাপনী দিনে রাষ্ট্র সংস্কারে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন জেলা থেকে আসা মানুষ। আলোচনা সারমর্ম করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আজকে যে আমলা, কাল সে রাজনীতিবিদ, পরের দিন সে ব্যবসায়ী। এইটাই তো সমস্যা হয়ে গেছে যে ওনারা বহুরূপে এখন আমাদের সামনে আসে। এই তিনটি একই হয়ে গেছে অনেক ক্ষেত্রে। কর্ম অধিবেশনে উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের প্রধানদের কয়েকজন।
রাষ্ট্র সংস্কারের হাল লাগাদ অবস্থা তুলে ধরেন তারা। অনেকে মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না, তাদের ক্ষমতার ভিত্তি নাই। মিসনোমার। নির্বাচিত সরকার মানে কি? জনগণের সরকার, জনগণের ভোটের রায় নির্বাচিত সরকার। আর অন্তর্বর্তীকালীন সরকারের রায় কে দিয়েছে? কে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়? জনগণ। এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটির উপর ভিত্তি করে এই সরকার। কাজে এই সরকার কেন তার যে মূল চেতনা, বৈষম্য আন্দোলনের মূল চেতনা থেকে বিচ্যুত হওয়ার মতো সকল অপশক্তিকে কেন পরাজিত করার মতো পদক্ষেপ গ্রহণ করবে না, সেটা কিন্তু এই দাবিটা আমাদের তুলতে হবে। বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য, অর্থ। নির্বাচনী ব্যয় আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো, কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা যে, শত কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করব? আলোচকরা বলেন, অতীতেও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বড় দলগুলো ক্ষমতায় ছিল, কিন্তু কথা রাখেনি। রিজবিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্য কমাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ওষুধ দেয়া হয়েছে। সামনে এটি কাজ করা শুরু করবে, তবে এর জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে। গভর্নর বলেছেন, দ্রব্যমূল্য না কমার আরেকটি কারণ চাঁদাবাজি, যা আগেও ছিল, এখনো আছে। পরাগ আজিমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তাহব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের তৃতীয় দিনে একাডেমিক সিম্পোজিয়াম। মার্কেটিং সংশ্লিষ্ট নতুন ও সৃষ্টিশীল ধারণা নিয়ে কথা বলেন একাডেমিক বিশেষজ্ঞ ও কর্মক্ষেত্রে সফল মানুষেরা। অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলাম। ভালো এমপ্লয়ি পেতে হলে, কাস্টমারকে ধরে রাখতে হলে আমাকে তার মুখ দিয়ে বের করতে হবে যে আমি কাজটা করব, আমি কিনবো। নট দ্য পুশ স্ট্র্যাটেজি, শুড বি দ্য পুল স্ট্র্যাটেজি অফ মার্কেটিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য জব অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন। কথা বলেন দেশের অর্থনীতির নানা বিষয়েও। ইনফ্লেশনের ব্যাপারে আমরা বলবো যে আমরা আশাবাদী। সব কিছুর এসেনশিয়াল গুডসের আমদানির উপর ট্যাক্স 0 করে দেওয়া হয়েছে। আমাদেরকে একটু অবশ্যই ধৈর্য ধরতে হবে। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পলিসি ডোজ দেওয়া হয়েছে। অ্যাভেলেবল যেসব ইনস্ট্রুমেন্ট আমাদের আছে বা করার, আমরা সেটা ব্যবহার করেছি। হ্যাঁ, হয়তো কিছু জায়গায় বলা যেতে পারে যে যদি চাঁদাবাজি থাকে ইত্যাদি, সেই জায়গাটায় যদি হস্তক্ষেপ করতে পারতো সরকার আরও এফেক্টিভলি, সেটা হয়তো দূর করা যেত। কিন্তু ওটাতে যে বড় কোনো ইম্প্যাক্ট হবে, চাঁদাবাজি আগেও ছিল, এখনও আছে, সবাই যে ল লেভেলে আছে, তো এই জায়গাটায় হয়তো কিছু করা যেতে পারে, কিন্তু তার বাইরে তেমন কিছু করার আমাদের আছে বলে আমার কাছে মনে হয় না। চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 4.5 থেকে 5% হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বেগম রোকেয়ার সাহসের প্রশংসা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, তার কল্পনা শক্তি অবাক করার মতো। শুধু পদক অর্জনের মধ্যে সাফল্যকে সীমাবদ্ধ না রেখে কে কি করলেন সেটা তরুণ প্রজন্মকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। উপমহাদেশের নারী শিক্ষা এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাকওয়াত হোসেন। কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দিতে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে তাদের দেওয়া হয় বেগম রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রাপ্তদের জানানো হয় সম্মাননা। যারা পদক পেলেন তাদের জন্য জোর একটা তালি দিই, মনটা ভরে তালি। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানাতে পেরে জাতি গর্বিত। রোকেয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল, এখনো করে, তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে। আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। লেখাপড়ার সুযোগটা আবার কিভাবে পেয়েছেন, কি ধরনের, কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে, ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা, প্রতিবাদী মহিলা, প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন। বেগম রোকেয়ার কল্পনা শক্তির প্রশংসা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। কল্পনাতে কারো কোনো বাধা নেই। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। এটাতে কোনো আয়োজন নেই, শুধু মনটাকে ছেড়ে দাও,
বেগম রোকেয়া সেটা করেছে। পদক প্রদান অনুষ্ঠানে বেগম রোকেয়া স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী। এর আগে রবিবার রাত 2:03 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জানান, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে সমন্বয়কদের গাড়িবহরে হামলা হয়েছে। সে সময় তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ 2024-এর খবর। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির রেশ কাটতে না কাটতেই সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বাফার জোন দখলে নেয়ার নির্দেশ দেওয়ার পরপরই সেনারা ওই এলাকা নিয়ন্ত্রণে নেয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে বিদ্রোহীদের সাথে জাতিসংঘ প্রতিনিধিদের সংলাপের আহ্বান জানিয়েছে রাশিয়া। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন ও অর্ণব অন্তু অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটকটি আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। নিটোল টাটা বিশেষ সংবাদ। গাজীপুর সদর উপজেলার একটি জঙ্গল থেকে সাদেক আলী নামে এক অসুস্থ বৃদ্ধকে পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামে। 3 সন্তান মিলে তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেলে অসুস্থ থাকায় বৃদ্ধকে রাখতে অপারগতা জানায় কর্তৃপক্ষ। পরে সন্তানরা তাকে গজারি বনে ফেলে যায়। সেখানে 3 দিন পরে থেকে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সাদেক আলীর এক ছেলে ও 2 মেয়ে, তারা প্রত্যেকেই আর্থিকভাবে সচ্ছল। জঙ্গলে ফেলে যাওয়ার আগে সাদেক আলী রাজধানীর বাড্ডায় ছোট মেয়ের বাসায় থাকতেন। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, বৃদ্ধের সম্পত্তি তার ছেলে লিখে নিয়ে ভরণ পোষণ দেয়া বন্ধ করে দেয়। পরে ছোট মেয়ের কাছে আশ্রয় নিয়েছিলেন তিনি। এবার কৃষি সংবাদ। উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত বাজার দর না পেয়ে পান চাষে লোকসানের শঙ্কা করছেন যশোরের চাষিরা। অনেকেই এখন পান চাষ ছেড়ে অন্য চাষে ঝুঁকছে। ব্যয়বহুল এই পান চাষে সরকারি প্রণোদনার ব্যবস্থার দাবি জানিয়েছেন চাষিরা। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। পলিথিন ব্যবহারের উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। বই খাতা, ওষুধ, মিষ্টি, কাঁচা বাজার সর্বত্রই চলছে পলিথিনের অবাধ ব্যবহার। বিকল্প ব্যবস্থা সহজলভ্য না হওয়ায় পলিথিনের ব্যবহার রোধ করা যাচ্ছে না বলছেন পরিবেশবাদীরা। পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টিতে সমন্বিত ক্যাম্পেইন শুরু করেছে শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহ মুক্ত স্কাউট ও মুক্ত রোভার স্কাউটস। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বাংলাদেশ নারী দলের বিপক্ষে 3-0 টি-20 সিরিজ জিতল আয়ারল্যান্ড। তৃতীয় ম্যাচে আইরিশদের 4 উইকেটের জয়।
ফিরে এলাম পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ নিয়ে। দেশের ফ্যাশন জগতে নতুন আভিজাত্য ও বিলাসিতার প্রতীক সভ্যতা বাই রিফা লাক্সারিয়াস ব্রাইডাল ও ফ্যাশন অ্যাটায়ারের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গুলশান অ্যাভিনিউতে ব্র্যান্ডটির আউটলেটে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে তারা। সভ্যতা বাই রিফা ব্রাইডাল লেহেঙ্গা, গাউন, শারারা, কামিজ, শাড়ি, শেরওয়ানি, পাঞ্জাবি এসব দিকে সবচেয়ে বেশি নজর দিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান SM নুরুল আলম রেজভি, জনপ্রিয় তারকা সালমান মুক্তাদির ও তার স্ত্রী দিশা ইসলাম উপস্থিত ছিলেন। প্রায় 10 বছর পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। তথ্য সংগ্রহের কাজ চলবে পরবর্তী 15 দিন অর্থাৎ 26শে ডিসেম্বর পর্যন্ত। পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয় শুমারিতে 70টি প্রশ্ন করা হবে। তথ্য সংগ্রহে এরই মধ্যে 1,22,00,000 ইউনিট চিহ্নিত করা হয়েছে। এবারের শুমারিতে প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী কাজ করছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কি পদে কর্মরত আছেন, সেখানে নারী পুরুষ অনুপাত কত তা জানা যাবে। সারা দেশে 95,000 তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি 10 বছর পর এমন শুমারি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। দেশের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রোটারি ক্লাব অফ গুলশান। এরই অংশ হিসেবে 41 জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে ক্লাবটি। আর্মি গলফ ক্লাবে 49তম রোটারি ক্লাব অফ গুলশানের অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর SM.A. ফায়েজ। আগামীতেও দেশ গঠনে তাদের এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত করা হবে জানান ক্লাবের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। সে সময় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কর্নেল খালেদ এবং সদস্যবৃন্দ। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 47 বছর। বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান আজিজুল হক। মঙ্গলবার জোহরের পর টিকাটুলি মসজিদে তার জানাজার নামাজ হবে। এবার রয়েছে খেলার খবর। তো শেষ ওরলা প্রেন্ডারজাস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের সাথে 1-1 গোলে ড্র করেছে আর্সেনাল। টটেনহ্যামের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। এটি লিগে চেলসির টানা চতুর্থ জয়। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। এরপর বাকি সময় দুই দল পাল্টা আক্রমণ করলেও গোল পায়নি। 15 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে 2-এ আর্সেনাল। অন্য ম্যাচে টটেনহ্যামকে 3-4 ব্যবধানে হারিয়েছে চেলসি। ব্যর্থতায় ভরা মৌসুমে ম্যাচ শুরুর 6 মিনিটের ব্যবধানে 2টি গোল করে এগিয়ে থাকা ভিসা সেন্টারগুলো ঢাকা কিংবা অন্য প্রতিবেশী দেশে স্থানান্তরে প্রধান উপদেষ্টার আহ্বান। ইউভুক্ত 19 দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক। বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী বললেন ভারতীয় পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ নয় বলে ঢাকার মন্তব্য। আগরতলায় হামলার প্রতিবাদে 11 ডিসেম্বর আখাউড়া অভিমুখে লং মার্চের ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে বিএনপির দাবি। চলমান সংকটের মধ্যেই বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ালো সরকার। নতুন দাম কার্যকর সোমবার থেকেই। এবং বেগম রোকেয়ার কল্পনা শক্তি অবাক করার মতো বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের মাঝে নারীদের সাফল্য গাথা ছড়িয়ে দেওয়ার আহ্বান। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।